আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো পিস্টন রিং। আমি এর আগে কিভাবে একটা ইঞ্জিন থেকে আমরা পিস্টন বার করেছিলাম, পিস্টনের ওভারহোলিং করেছি, আবার পিস্টন ওভারহোলিং করবার পর আমরা পিস্টনটা ওখানে অ্যাসেম্বল করেছি, এবং তার সাথে সাথে আমরা কি করেছিলাম না, পিস্টন রিং যেগুলো ছিল সেই রিংগুলো কিন্তু আমরা ওখানে নতুন রিং লাগানো দেখেছিলাম কিভাবে লাগাতে হবে। তার জন্য আমাদের কাছে কি ছিল না, আমাদের কাছে দুটো টুল ছিল। একটা হচ্ছে পিস্টন রিং এক্সপান্ডার বলে একটা টুল ছিল, যেটা দিয়ে পিস্টন রিংটাকে আমরা এক্সপ্যান্ড করে আমরা ওই পিস্টনের উপরে ওই রিংটাকে মাউন্ট করছিলাম, এক নাম্বার। আর একটা জিনিস ছিল পিস্টন রিং কম্প্রেসার, যার সাহায্যে পিস্টন রিংটাকে একটু কম্প্রেস করে আমরা পিস্টনটাকে সিলিন্ডার লাইনারের মধ্যে ইনসার্ট করছিলাম। তাহলে আমরা যখন ইঞ্জিনের ওভারহোলিং করেছি, পিস্টন ওভারহোলিং করেছি, তখন এই দুটো টুলের আমরা ব্যবহার দেখে নিয়েছিলাম। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস আমরা করেছিলাম, পিস্টন রিং এর যে গ্রুপ ছিল সেই পিস্টন রিং এর গ্রুপটাকে আমরা পিস্টন রিং গ্রুপ ক্লিনার এই ধরনের একটা টুল দিয়ে ওই গ্রুপটাকে আমরা পরিষ্কার করেছিলাম। ওইটা না থাকলেও আমরা কি বলেছিলাম যে ওখানে আমরা স্ক্র্যাপার বা যদি ভাঙা রিং থাকে সেটা দিয়েও আমরা ওখানে পরিষ্কার করতে পারি, এই জিনিসটা সম্বন্ধে তোমাদের দেখিয়েছিলাম বা বলেছিলাম। এবারে এই প্রসঙ্গে আমি তোমাদেরকে বলেছিলাম যে একটা ক্লাস নেব যেটাতে শুধুমাত্র পিস্টন রিং নিয়ে আমরা আলোচনা করব, এবং তুলনামূলক যদি স্মল পিস্টন হয়, অর্থাৎ যদি আমি বলি যে 2 সিলিন্ডার বা সিঙ্গেল সিলিন্ডার বা ধরো একটা মোটরসাইকেলের যদি আমরা পিস্টন নিই, যেখানে ছোট পিস্টন থাকবে, সাইজে ছোট যদি পিস্টন হয়, ডায়ামিটারটা যদি কম হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ওই পিস্টন রিং এক্সপান্ডার যে টুলটা ছিল, যার সাহায্য নিয়ে আমরা পিস্টনটার উপরে পিস্টন রিংটাকে আমরা পরাচ্ছিলাম, সেটা না করেও কিন্তু আমরা হাত দিয়ে ওটাকে পরাতে পারি। অনেকটাই সাবধানতা অবলম্বন করতে হবে তার জন্য। তো সেটাও আমি তোমাদেরকে আজকে দেখাবো, কিন্তু তার আগে আমাদের পিস্টন রিং কি জিনিস বা পিস্টন রিং কয় প্রকার, যদিও আমরা পিস্টন রিং দু ধরনের থাকে, একটা বলেছিলাম অয়েল কন্ট্রোল রিং, আর একটা হচ্ছে কম্প্রেশন রিং, এবং সেখানে আমি তোমাদেরকে একটা নোট লিখিয়ে দিয়েছিলাম যে অয়েল কন্ট্রোল রিং একটা থাকবে, কম্প্রেশন রিং যেটা থাকবে সেটা হলো একের অধিক থাকবে, অর্থাৎ দুটো, চারটে, তিনটে এটা থাকবে। তো নর্মালি আমরা আগের দিন যে পিস্টন নিয়ে আলোচনা করছিলাম, সেই পিস্টনে কি ছিল, দুটো কম্প্রেশন রিং ছিল আর একটা ছিল অয়েল কন্ট্রোল রিং, এবং সেই অয়েল কন্ট্রোল রিংটা ছিল স্লটেড অয়েল কন্ট্রোল রিং। আমরা আজকে জানবো ডিটেলে যে এই কম্প্রেশন রিং কিরকম দেখতে হয়, কম্প্রেশন রিং এর আমাদের যদি দুটো থাকে তাহলে কোনটা টপে 1 থাকবে, কোনটা টপ 2 থাকবে, এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে আরো ভালো করে আজকে একটু দেখে নিতে হবে, বুঝে নিতে হবে। এবং তার সাথে সাথে আমাদেরকে আগামী দিনে যখন আমরা আমাদের প্র্যাকটিক্যাল ফিল্ডে এটা নিয়ে প্র্যাকটিক্যাল করব, তখন যেন আমরা এই জিনিসগুলো কখনোই না ভুল করি। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা আমি আজকে বলছি, যেটা নোট করে রাখবে, পিস্টন রিং পিস্টনের উপর লাগানোর সময় একটা ওরিয়েন্টেশন মেনটেন করা হয়, অর্থাৎ আমাদের প্রত্যেকটা পিস্টন রিং কি আছে না, ওখানে স্প্লিট করা আছে, একটা এন্ড দেখবে ফাঁকা আছে। তাহলে ওই ফাঁকা এন্ডটা যেন এক সরলরেখায় না থাকে, কিভাবে ওটাকে বিন্যস্ত করব, টপ 1 টপ 2 আমার কম্প্রেশন রিং, অয়েল কন্ট্রোল রিং, কোন দিকে কার কোন গ্যাপটা থাকবে, অয়েল মানে রিং এর যে গ্যাপটা, সেই গ্যাপটা কিভাবে আমরা মেনটেন করব, কি কি ফর্মুলা আছে ওখানে, যে ডায়াগ্রাম আছে, সেই ডায়াগ্রাম গুলো আমি আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো। তারপরে ওই ডায়াগ্রাম অনুযায়ী কিভাবে একটা নতুন পিস্টনকে তোমরা মার্কিং করে পিস্টন রিংটা পিস্টনের উপর লাগাবে, এই জিনিসটাও কিন্তু ভালো করে একটু দেখে নিতে হবে। তাহলে চলো আজকে আমি একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে শুরু করছি। এই প্রেজেন্টেশনে যে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব সেটা খুব ভালো করে আগে তোমরা নোট ডাউন করে রাখো। আমরা আজকে আলোচনা করছি কি না, আইসি ইঞ্জিন পিস্টন রিং। ওকে, piston ring কাকে বলছে না, piston rings are the ones that completely seal out the cavity formed between the piston and the cylinder। আমরা জানি সিলিন্ডারের মধ্যে পিস্টনটা রেসিপ্রোকেট মোশন করে, এবং এই পিস্টনের রেসিপ্রোকেটিং মোশনের উপর বেস করে আমরা একটা 4 স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে যে দুটো ইম্পর্টেন্ট স্ট্রোক, একটা কম্প্রেশন স্ট্রোক এবং একটা পাওয়ার স্ট্রোক, সেই স্ট্রোকটাকে কিন্তু আমাদেরকে একটা পুরো কম্প্রেসড এরিয়ার মধ্যে আমাদের কাজটা সম্পন্ন করতে হয়। যদি কোনো কারণে কোনো লিকেজ হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু কি হবে না, আমার ইঞ্জিনের যে পারফরমেন্স, সেই পারফরমেন্সটা আমরা যেটা চাইছি সেটা আমরা পাবো না, অর্থাৎ আমাদের যে ডিজায়ার্ড যে এইচপি বা আমাদের যে পাওয়ারটা আমাদের জেনারেট করার কথা থাকবে ইঞ্জিন থেকে, সেটা কিন্তু আমরা দিতে পারবো না। তাহলে এখানে যদি আমি পুরোপুরি সিল করে দিই, সিল তো করা যাবে না, মানে আমাকে কি বলছি, ধরো আমার পিস্টনের ওপরে কি আছে, ভালভ আছে, ভালভগুলো ভালভ সিটের মধ্যে ক্লোজ কন্ডিশনে থাকবে ডিউরিং কম্প্রেশন স্ট্রোক এন্ড পাওয়ার স্ট্রোক। ওই জায়গায় ভালভ থেকে কোনো রকম কোনো লিকেজ হবে না, সে ব্যাপারে আমরা কিন্তু নিশ্চিত।
কারণ ভালভগুলো ভালভ সিটের মধ্যে যাতে প্রপারলি সিট করতে পারে, বসতে পারে, তার জন্য আমরা ভালভ ল্যাপিং বলে একটা প্রসেস আছে, আমরা সেই জন্য সেইটাকের উপরে বেস করে আমরা জানি যে ওখান থেকে কোনো রকম কোনো লিকেজ হবে না। তাহলে লিকেজ হওয়ার জায়গা কোথায় আছে না, যেহেতু পিস্টনটা সিলিন্ডারের মধ্যে রেসিপ্রোকেট করছে তাহলে ওটাই দুর্বল জায়গা, ওইটাই দিয়ে আমার লিকেজ হওয়ার একটা সম্ভাবনা দেখা দেবে। কিন্তু ওখানে লিকেজ হবে না, অথচ পিস্টনটা মুভ করবে, এইটাকে কিন্তু আমাদেরকে মাথায় রেখে পিস্টনের উপরে পিস্টনের রিংটাকে আমরা প্লেসড করেছি। পিস্টন তো রেসিপ্রোকেট করতেই হবে, পিস্টন রেসিপ্রোকেট যদি না করে তাহলে আমরা সাকশন করতে পারবো না, কম্প্রেশন করতে পারবো না, পাওয়ার স্ট্রোকে পাওয়ার পাবো না, এবং এক্সজস্ট স্ট্রোকে আমরা এক্সজস্ট করতে পারবো না। এমত অবস্থায় অর্থাৎ পিস্টনটা সিলিন্ডারের মধ্যে রেসিপ্রোকেট করবে, অথচ পিস্টন এবং সিলিন্ডারের মধ্যে যে গ্যাপটা আছে বা যে ক্যাভিটিটা আছে সেই ক্যাভিটিটার মধ্যে যখন কম্প্রেশন স্ট্রোক হবে এবং যখন পাওয়ার স্ট্রোক হবে তখন কোনোভাবেই কোনো রকম লিকেজ হবে না। যখন কম্প্রেশন স্ট্রোকের সময় লিকেজ হলে কি হবে না, ওই সিলিন্ডার এতে চলে আসবে যে গ্যাসটা, তাহলে আমার যতটা আমি কম্প্রেস করতে চাইছি ততটা কম্প্রেস করতে পারবো না। আবার পাওয়ার স্ট্রোকে যদি আমার পুরোপুরি ধাক্কাটা ওই সিলিন্ডারের মানে আমার মধ্যে অর্থাৎ পিস্টনের উপর ধাক্কাটা যদি প্রপারলি না লাগে তাহলে আমি পাওয়ারটা ঠিক মতন পাবো না, সেই জায়গাতেও আমাকে ওটাকে সিল করতে হবে। এই যে সিলিং প্রসেস যেটা আছে এটা সম্পন্ন হবে কেবলমাত্র পিস্টন রিং দ্বারা। আমি তোমাদের একটু পরে একটা অ্যানিমেশন দেখিয়ে দেবো যে কিভাবে পিস্টনের মধ্যে পিস্টন রিংটা ওই সিলিন্ডারের মধ্যে ওই কমপ্লিটলি ওটাকে সিল করছে, এটা আমরা দেখে নেবো। কিন্তু পিস্টন রিং এর যদি সংজ্ঞা বলতে হয় তাহলে এই সংজ্ঞাটা আমাদেরকে মনে রাখতে হবে। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি কি না, ওপরের যে দুটো তুমি দেখতে পাচ্ছ এই দুটো হচ্ছে কম্প্রেশন রিং, একদম এ এবং বি, এই দুটো হচ্ছে কম্প্রেশন রিং এর ছবি। এই কম্প্রেশন রিংটা দুটো দুরকম কম্প্রেশন রিং আছে। এখানে আমরা কি করছি না, ওর যে কাটটা আছে অর্থাৎ যে অংশটা কাটা আছে, যে কাটাটার উপর ডিপেন্ড করছে যে এটা কি ধরনের কম্প্রেশন রিং। নর্মালি আমাদের এখানে ডায়াগোনালি কাট এবং ল্যাপ জয়েন্ট কাট, এই দুটো কাট আমাদের দেখানো আছে। কিন্তু আমরা আগের দিন যখন প্র্যাকটিক্যাল করেছিলাম তখন আরেকটা জিনিস দেখেছিলাম, সেটাকে কি বলেছিলাম না, বাট জয়েন্ট কাট ছিল, অর্থাৎ দুটো এজ কিন্তু প্যারালাল ছিল। ওই প্যারালাল মানে আমি যেমন আঙুল দিয়ে দেখাচ্ছি প্যারালাল এই কন্ডিশনে ছিল। এটা কি হচ্ছে, ল্যাপ মানে একটার উপর একটা ল্যাপিং করে আছে, আর ডায়াগোনালি মানে একটু বাঁকা অবস্থায় আছে, দেখতে পাচ্ছ ছবিটা। কিন্তু আগের দিন আমরা যখন প্র্যাকটিক্যাল করেছিলাম তখন কিরকম ছিল না, এই যে স্লটেড রিংটা দেখছো, এই যে স্ট্রেট এজ আছে, এরকম স্ট্রেট এজেরও আরেকটা পাওয়া যায়। নর্মালি ডায়াগোনালি কাট, বাট কাট এবং ল্যাপ জয়েন্ট কম্প্রেশন রিং আমরা দেখে থাকি। এরপরে চলে আসছি আরেকটা টাইপ, যেটাকে বলছি আমরা কি অয়েল কন্ট্রোল রিং বা অয়েল স্ক্যাপার রিং বা অয়েল রিংও আমরা এটাকে বলে থাকি। এই অয়েল রিং বেসিক্যালি কি হয় না, আমার ঠিক পিস্টনটার ওই স্কার্ট বরাবর অর্থাৎ ঠিক পিস্টনের যে পিস্টন রিং আছে তার উপর বরাবর ওই যে অয়েল রিং এর যে গ্রুপটা আছে সেই গ্রুপে ফুটো ফুটো করা থাকে। কেন ফুটো থাকে না, লুব্রিকেটিং অয়েলটা ওই ফুটো দিয়ে বেরিয়ে এসে আমার সিলিন্ডার ওয়ালে যাবে এবং সিলিন্ডার ওয়ালে গিয়ে ওই জায়গায় লুব্রিকেশন করে ওই তেলটা কিন্তু কখনোই আমার সিলিন্ডার হেডে উঠবে না। সিলিন্ডার হেডে উঠলে কি ওই তেলটা তো জ্বলে যাবে, আমার তো ওইখানে ওই লুব্রিকেটিং অয়েলটাকে তো জ্বালানোর উদ্দেশ্য নয়। আমার তো উদ্দেশ্য কি না, সিলিন্ডার ওয়াল এবং পিস্টনের মধ্যে ওই জায়গাটাতে লুব্রিকেটিং থাকে। তার জন্য এই অয়েল কন্ট্রোল রিংটা কাজ কি না, অয়েল কন্ট্রোল রিংটা ওই যে পিস্টনের অয়েল রিং বরাবর যে ফুটোগুলো করা আছে সেখান থেকে তেলটা যাতে আমরা খুব সুন্দরভাবে স্প্রে করতে পারি আমরা সিলিন্ডার ওয়ালে, এবং আবার ওটাকে যাতে স্ক্র্যাপ করে নিচে নামিয়ে আনতে পারি, সেই কাজটাই কিন্তু এই অয়েল কন্ট্রোল রিং দ্বারা হবে বা অয়েল রিং দিয়ে আমরা এটাকে করে থাকি। এখন অয়েল রিং বেসিক্যালি আমরা এই তিন ধরনের পেয়ে থাকি। একটা দেখতে পাচ্ছ এখানে একটা স্লটেড আছে, একটা এখানে এটাও ওয়ান কাইন্ড অফ স্লটেড বাট ডায়াগোনালি এটা বাট জয়েন্ট আছে। এই স্লটেড বরাবর তেলটাকে আমরা এখান থেকে বের করে থাকি। আমি আগের দিন যখন আমাদের যে টাটার ইঞ্জিন 6 সিলিন্ডার ইঞ্জিনটা নিয়ে আমরা যখন প্র্যাকটিক্যাল করছিলাম তখন এই স্লটেড অয়েল রিংটা আমরা দেখেছিলাম। আমি একটু পরে আবার স্লটেড অয়েল রিং আরেকটা ছবি তোমাদের দেখাবো। আর যেটা সবচেয়ে কমন বা খুব এখন যেটা ব্যবহার করছি আমরা আমাদের এখনকার যে সমস্ত পিস্টনগুলো আমরা ব্যবহার করি, সেটা সিঙ্গেল সিলিন্ডার হোক বা মোটরসাইকেল হোক বা কার হোক, সব জায়গায় কিন্তু আমরা 3 পিস অয়েল রিং ব্যবহার করি। কি বললাম, 3 পিস অয়েল রিং, একদম 3 নাম্বার যে ছবিটা আছে এখানে কি হচ্ছে, দুটো অয়েল রিং এর মাঝখানে একটা স্পেসার লাগানো হয় বা এক্সপান্ডার বলে, এই জিনিসটা থাকে। 3টে পিসের আমরা অয়েল রিংটা ব্যবহার করে থাকি। তাহলে আমি মোটামুটি একটা তোমাদের ছবি দেখিয়ে দিলাম। এই জিনিসগুলো তোমাদের নিমির বইতে আরো ভালোভাবে দেওয়া আছে। আমি বেসিক্যালি তোমাদেরকে এই যে নোটটা দিচ্ছি তার সাথে সাথে তোমাদের নিমির বইটা একটু ম্যাচ করিয়ে নিও। যদি কোনো জায়গায় কোনো ডাউট থাকে তাহলে আমাকে কিন্তু নেক্সট ক্লাসে অবশ্যই জানাবে। অয়েল রিং এবং কম্প্রেশন রিং অর্থাৎ পিস্টন রিং, এই চ্যাপ্টারটা থেকে
কোশ্চেন কিন্তু আসে, তোমাদের কম্পিটিটিভ পরীক্ষাতেও প্রশ্ন আসে, ইভেন আমাদের প্র্যাকটিক্যালও তোমাদেরকে এই রিং গুলো সম্বন্ধে আরো ডিটেলে জিজ্ঞেস করবেন বা এখান থেকে প্রশ্ন আসবে। সুতরাং এই চ্যাপ্টারটা একটু ভালো করে পড়তে হবে। দেখো এখানে আমি এখনকার যে পিস্টন আছে সেই পিস্টনের ক্ষেত্রে আমরা যে 3 পিস অয়েল রিং ব্যবহার করে থাকি এবং তার সাথে আমরা যেখানে দুটো যদি কম্প্রেশন রিং থাকে, মিনিমাম দুটো তো কম্প্রেশন রিং থাকবেই, অর্থাৎ একের অধিক বলেছিলাম। তো নর্মালি যদি আমি বলে থাকি তাহলে টপ রিং একটা থাকবে আর একটা তারপরে টপ 2 থাকবে, অর্থাৎ টপ 1 টপ 2, T1 T2 এভাবে মার্কিং করা থাকে, ওপরটায় লেখা থাকবে টপ 1 টপ 2 বলে লেখা থাকে, একটা কালার কোডিংও আছে। আমি এই সম্বন্ধে প্র্যাকটিক্যাল যখন আর দেখাবো তখন এই ব্যাপারে আরো ডিটেলে বলবো। একদম তার নিচে চলে এসো, অয়েল রিং যেটা আছে বা অয়েল কন্ট্রোল রিং বা অয়েল স্ক্র্যাপার রিং, 3 ধরনের আমরা বলে থাকি। সেটা কি হচ্ছে 3 পিসেস। ওখানে মাঝখানে দেখতে পাচ্ছ একটা এক্সপান্ডার বলি বা ওটাকে স্পেসার বলা হয়, আর দুটো থাকে অয়েল রিং। তাহলে দুটো অয়েল রিং এর মাঝখানে একটা স্পেস থাকছে বা একটা এক্সপান্ডার থাকছে। এই এক্সপান্ডার ফিটিংটাও আমি তোমাদের দেখিয়ে দেবো কিভাবে এটাকে ফিট করতে হয়। এরও একটা ফর্মুলা আছে যেটাকে এম ফর্মুলা বলে, এম এম লেটার ফর্মুলা একটা আছে, আমি সেটাও তোমাদের সাথে একটু পরে আলোচনা করছি। আগে আমি জিনিসগুলো দেখিয়ে নিই। দেখতে পাচ্ছ এখানে কিভাবে আমরা এটাকে প্লেস করছি একটা পিস্টনের মধ্যে। উপরে দেখতে পাচ্ছ এটা কম্প্রেশন রিং, তারপরে অয়েল রিং যেটা আছে এইভাবে আমরা সেটাকে স্পেসার দিয়ে এটাকে মাঝখানে এটাকে সেট করে থাকি। এবং এই পিস্টনে দেখতে পাচ্ছ এখানে পিস্টন পিন যেটা আছে তার মাঝে এইভাবে আমরা পুরো পিস্টন অ্যাসেম্বলিটাকে এইভাবে সাজানো থাকে বা এইভাবে তোমাকে প্র্যাকটিক্যালি খুলতে হবে, আবার ওটাকে লাগাতে হবে, যেটা আমরা অলরেডি গত দিনের প্র্যাকটিক্যাল এটা দেখে নিয়েছিলাম। এবারে চলে আসি ওরিয়েন্টেশন, অর্থাৎ পিস্টন যে রিং, সেই রিং গুলোকে আমরা কিভাবে পিস্টনের উপরে সাজাবো। কিভাবে সাজাবো বলতে আমাদের প্রথমে একটা জিনিস মাথায় রাখতে হবে, কম্প্রেশন রিং ওপর থেকে আমরা শুরু করব টপ 1 টপ 2 যদি দুটো থাকে, তারপরে একদম চলে আসবো আমার অয়েল কন্ট্রোল রিং। কিন্তু ওরিয়েন্টেশনটা কিসের হবে না, ওরিয়েন্টেশনটা হবে আমার যে রিং আছে, রিং এর যে গ্যাপটা, অর্থাৎ রিংটা তো কাটা আছে, রিং এর যে গ্যাপটা আছে সেই গ্যাপটা কোন দিকে থাকবে। গ্যাপের মুখটা একদিক বরাবর থাকবে না। তার জন্য আমাদের কি করতে হবে না, আমাদের প্রত্যেকটা পিস্টনের, আমি আবার বলছি, প্রত্যেকটা পিস্টনের ওপরে একটা মার্কিং করা থাকে। এই যে দেখতে পাচ্ছ একটা মার্কিং, একটা তীর চিহ্ন থাকবে। বা অনেক সময় কি থাকে, তীর চিহ্ন না থাকলে কি থাকে না, এখানে ইন আইএন ইন লেখা থাকে, কোনোটাতে আইএন ইন লেখা থাকে, কোনোটাতে ইএক্স এক্সজস্ট, অর্থাৎ একটা হচ্ছে ইনলেট সাইড, একটা হচ্ছে এক্সজস্ট সাইড, সরি, এভাবে বলে দেওয়া থাকে। আইদার এইভাবে মার্কিং করা থাকবে বা একটা সাইডের আইএন ইন লেখা থাকবে আর একটা সাইডে ইএক্স এক্স লেখা থাকবে। এবং এটা কিভাবে থাকবে না, আমার যে পিস্টন পিনটা আছে এই পিস্টন পিনের ওরিয়েন্টেশন, অর্থাৎ আমার যদি পিস্টনটা থাকে তাহলে পিস্টন পিনের পজিশনটা এরকম থাকবে। আমি যদি ধরে নিই আমার পিস্টনটা এইভাবে রাখা আছে, পিস্টনের টপ ভিউ আমরা দেখছি, অলরেডি আমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করেছি, আমরা সেট স্কোয়ারের ব্যবহার জানি, 45 ডিগ্রি অ্যাঙ্গেল কিভাবে করতে হয় সেটাও আমরা জানি। আমি সেই জায়গায় আসছি, কিন্তু তার আগে আমাদের যেটা মাথায় রাখতে হবে যে পিস্টনটার পিস্টন পিনটা কোন ডাইরেকশন বরাবর আছে। অর্থাৎ আমার এখানে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কি আছে না, পিস্টন পিনটা এই বরাবর আছে। বা আমি যদি ধরে নিচ্ছি পিস্টন পিন কোথায় আছে আমার দেখার দরকার নেই, এখানে আমার মার্কিংটা রয়ে গেছে, এই মার্কিং বরাবর আমাকে এবারে ওরিয়েন্টেশন করতে হবে। তাহলে এই মার্কিং যেটিটা আছে সেই বরাবর যদি আমি একটা এই বৃত্তর একটা সেন্টার লাইন যদি টেনে নিই, এবারে যদি আমি সেন্টার লাইন বরাবর আমি 45 ডিগ্রি সেট স্কোয়ার দিয়ে যদি এটাকে ক্রস করি, তাহলে দেখতে পাচ্ছ এখানে লাইনটা কি পেয়েছি। এই লাইন বরাবর কি হচ্ছে না, আমাকে এখানে কি করতে হবে না, সবার প্রথম ওপরে কম্প্রেশন রিংটাকে আমাকে আগে সেটিং করতে হবে। কম্প্রেশন রিং এর কি আছে না, আমি যদি কম্প্রেশন রিং এর টপ ওয়ানটাকে এই দিক বরাবর রাখি, অর্থাৎ যদি আমি এদিকে যে T1 থাকে বা যদি আমার কম্প্রেশন রিং 1 C1 বা K1, অনেকে K1 বলে কোডিং করে, অনেকে C1 করে রাখে, অনেকে T1 T2 করে রাখে। তাহলে আমি যদি এখানে কম্প্রেশন রিং 1টাকে এই দাগ বরাবর রাখি, কম্প্রেশন রিং 1 এই বরাবর এলো, আর কম্প্রেশন রিং 2টা কিন্তু তার উল্টো দিক বরাবর এই ওরিয়েন্টেশন বরাবর থাকবে, অর্থাৎ T1 T2, এই দিকে T1 থাকলে যে T2 বা কম্প্রেশন রিং 1 C1 এর কম্প্রেশন রিং C2 এই বরাবর কিন্তু চলে আসবে। আর অয়েল রিং কোন দিকে থাকবে না, অয়েল রিং এর যে দুটো উপরে দেখলাম মাঝখানে এক্সপান্ডারটার কথা বলে ছেড়ে দিচ্ছি, অয়েল রিংটা কোথায় থাকবে না, এইদিকে একটা অয়েল রিং থাকবে, দুটোর এখানে কোনো T1 T2 ব্যাপার নেই, এটা দুটো সেম আইডেন্টিক্যাল পার্ট। অর্থাৎ দুটো স্পেসারের মাঝখানে যে অয়েল রিং এর দুটো পার্ট আছে, অয়েল রিং এর 3টে পার্ট বলেছিলাম, স্পেসার বা যে মাঝখানে স্প্রিং এর মতো জিনিসটা আছে সেটা বাদ দিয়ে বাকি দুটো আইডেন্টিক্যাল পার্ট। বাট কম্প্রেশন রিং যে দুটো থাকবে সে দুটো কিন্তু আইডেন্টিক্যাল নয়, একই রকম দেখতে নয়, একটা টপ 1 থাকবে একটা টপ 2 থাকবে। আমি আবার বলছি টপ 1 টপ 2, অর্থাৎ কম্প্রেশন রিং দুটো
আমি এই যে ডায়াগোনালটা ডাইমেনশনটা করেছি, সেই ডাইমেনশনের একটা এদিকে মুখ থাকবে 180 ডিগ্রি, উল্টো দিকে কিন্তু সেকেন্ড রিংটা থাকবে। এটা হয়ে গেল। তুমি পারলে তুমি এদিকে T1 রাখতে পারো, এদিকে T2 রাখতে পারো, অসুবিধা নেই। অর্থাৎ দুটোর মধ্যে 180 ডিগ্রি গ্যাপ থাকবে, এটা একটা মাথায় রাখতে হবে। সেকেন্ড হচ্ছে অয়েল রিং এর ক্ষেত্রেও কিন্তু ওই অ্যারোটা 180 ডিগ্রির অ্যাঙ্গেলে এই দুটোকে ওখানে প্লেস করতে হবে। স্পেসারটা কোথায় স্পেস হবে? স্পেসারটা সবসময় যে টপ রিং থাকবে তার মুখটা যেদিকে থাকবে সেদিকে আমাকে স্পেসারটা বসাতে হবে। অর্থাৎ স্পেসারের যে গ্যাপটা, যেটাকে বললাম এম ফরমেশনে থাকবে, এম স্পেসার বলা হয়, এম স্পেসার, এম ক্যাপিটাল লেটারের এম, সেইটার মুখটা থাকবে টপ 1, অর্থাৎ এই ডাইরেকশন বরাবর থাকবে। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস স্টার মার্ক দিয়ে নোট করে রাখবে, সব ইঞ্জিনের ক্ষেত্রে কিন্তু এই ডাইমেনশনটা ইকুয়াল নয়। যদি তোমার কাছে কোনো ইঞ্জিনের ম্যানুয়ালে কিছু যদি না বলা থাকে, তুমি এই ওরিয়েন্টেশন বরাবর তুমি করতে পারো। আরেকটা ওরিয়েন্টেশন, সেকেন্ড ওরিয়েন্টেশনটা আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি। আর যদি কোনো জায়গাতে যদি রেকমেন্ডেড করে দেওয়া থাকে যে এইভাবে সাজাতে হবে পিস্টনের রিংটাকে, তাহলে সেই ম্যানুফ্যাকচার যে পদ্ধতিটা বলেছে সেই পদ্ধতিতে সাজাতে হবে। বি কেয়ারফুল। যদি কোনো ইঞ্জিনে তোমাকে কোনো রকম পিস্টন রিং সাজানোর পরামর্শ দেওয়া না থাকে, তাহলে তুমি এই ফর্মুলাতে পিস্টন রিংটাকে প্লেস করবে। আরেকটাও পদ্ধতি আছে, সেটাতেও করা যায়, আমি সেটাও দেখাচ্ছি। দুটো পদ্ধতি আছে যেটা তুমি যে কোনো একটা ইউজ করবে। হয়ে গেল। যদি কোনো জায়গাতে বলে দেয় যে তোমাকে এই ওরিয়েন্টেশনটা ফলো করতে হবে, তাহলে সেই কোম্পানির ম্যানুফ্যাকচারার যে ওরিয়েন্টেশনটা বলে দিচ্ছেন সেই ওরিয়েন্টেশন অনুযায়ী তোমাকে সাজাতে হবে। সেটা আইদার এইটা বা আরেকটা যেটা পদ্ধতি আছে আমি তোমাদের দেখাচ্ছি, দুটোই আমি দেখাবো। এটা কিন্তু নোট করে রাখো, আশা করি এটা তোমরা ড্র করে নিয়েছো বা দরকার পড়লে একটা স্ক্রিনশট নিয়ে রাখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জিনিসটা। এটা তোমাদের কম্পিটিটিভ পরীক্ষাতেও কিন্তু এই ধরনের প্রশ্ন আসে, এখন কিন্তু আসছে, সুতরাং এটাকে খুব ভালো করে মাথায় রাখবে। আরেকটা দেখাবো, সেটাও তোমরা দেখবে, দুটোই দুটোই অ্যাপ্লিকেবল, যেটা খুশি তোমরা করবে। এটা খুব সহজ পদ্ধতি, আর একটা একটু জটিল আছে, কিন্তু তাহলে ওটাও খুব সহজ, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। নেক্সট ছবিতে এসো, এটা ওই একই, কত ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে আমি ওইটা এটাই দেখতে বললাম। এটা সবচেয়ে সহজ, এটা অতটা একটু জটিল লাগছে, এটাকে অতটা ভাবার দরকার নেই। নেক্সট চলে এসো এই জায়গায়, আরেকটা যে সেকেন্ড অপশন দিলাম, সেই সেকেন্ড অপশনে যেখানে কি বলছিলাম না, একদিকে ইনটেক লেখা থাকবে, একদিকে এক্সজস্ট লেখা থাকবে। বি কেয়ারফুল, আমি আবার বলছি, এই জায়গায় কিন্তু একটা তীর চিহ্ন দেওয়া আছে শুধু, দেখতে পাচ্ছ? যদি এইরকম তীর চিহ্ন দেওয়া থাকে তাহলে এইভাবে ওরিয়েন্টেশনটা সাজাবে। আর যদি তোমাকে ইনটেক এক্সজস্ট বলে দিয়ে থাকে, দেখো এখানে কিন্তু পিস্টনের একদিকে এক্স লেখা থাকবে ইএক্স, একদিকে আইএন লেখা থাকবে, বা যদি শুধুমাত্র আইএন লেখা থাকে তাহলে বুঝে দেবে ওই সাইডটা হচ্ছে ইনটেক সাইড, তার উল্টো দিকটা হবে এক্সজস্ট সাইড। ইনটেক যদি লেখা থাকে এক্সজস্টটা নাও লিখতে পারে, আবার কোনো পিস্টনের উপরটা শুধু ইএক্স লিখে ছেড়ে দেবে, তাহলে ওই দিকটা এক্সজস্ট সাইড, উল্টো দিকটা কি হবে? ইনটেক সাইড। আমি আবার বলছি, এই জিনিসগুলো খুব ভালো করে দেখে রাখো, বুঝে রাখো, কোনো জায়গায় যেন কোনো রকম কনফিউশন না তৈরি হয়। দেখতে পাচ্ছ এখানে আমি একটা কাগজে পুরো জিনিসটাকে এঁকে তোমাদের দেখিয়েছি। এখানে কিন্তু কোনো ডাইমেনশন নেই, যেটা কিন্তু আগের ছবিতে ডাইমেনশন ছিল। দেখতে পাচ্ছ এখানে আমি কি করেছি না, আমি শুধু এখানে যেমন ভাবে একটা সেট স্কয়ার দিয়ে ছবি আঁকতে হয় সেভাবে এঁকে তোমাদেরকে দেখিয়েছি। এখানে কিন্তু ওইটা নেই, সিম্পলি পিস্টনের উপরে কি আছে না, একদিকে ইনটেক লেখা আছে, একদিকে এক্সজস্ট লেখা আছে। তাহলে এই ইনটেক এক্সজস্টের মাঝামাঝি পিস্টন পিনের সেন্টার লাইনটা থাকবে। পিস্টন পিনের সেন্টার লাইন বরাবর আমি এখানটা লাইন টেনে নিয়েছি। এইবারে দেখো কিভাবে করেছি না, আবার সে একই রকম সেট স্কয়ার বসেছি, এদিক থেকে এদিকে একটা 45 ডিগ্রি টেনেছি, এদিক থেকে একটা 45 ডিগ্রি টেনেছি। আগেরটার সাথে এটার কোন রকম কোনো পার্থক্য নেই। কি পার্থক্য আছে দেখো, এখানে কি আছে, একই রকম সেট স্কয়ার দিয়ে আমি এটাকে টেনে নিয়েছি। এবার আমি কি করছি না, রিং গুলোকে প্লেস করছি। সবার প্রথম কি করছি না, একদম এই বরাবর যদি একটা সেন্টার লাইন থাকো, তাহলে এক্সপান্ডার যেটা থাকে এক্সপান্ডারের মুখটা এই বরাবর রাখবো, এক্সপান্ডারের মুখটা এই লাইন বরাবর এক্সপান্ডারটাকে রাখলাম। আর এবারে বাকি কি করব, এক মিনিট, এক্সপান্ডারে এখানে লাইনটা দিলাম, এক্সপান্ডারের ঠিক উল্টো দিকে কি আছে না, ইঞ্জিনের ফ্রন্ট পজিশনটা থাকবে। এটা আমি তোমাদেরকে নোটিং করে রাখলাম যে যেদিকে আমার এই ইনটেক পজিশনটা থাকবে বা যেদিকে এক্সজস্ট, এই যে বরাবর লাইনটা, এদিকে হচ্ছে ইঞ্জিনের ফ্রন্ট লাইনটা থাকে। জেনারেলি এটা ইঞ্জিনের ফ্রন্ট লাইন হয়। তাহলে আমি যদি বলি ইঞ্জিনের ফ্রন্ট লাইনের উল্টো দিকে এখানে রিং এক্সপান্ডারটাকে আমি এখানে প্লেস করব, বা আমার যে ইনটেক সাইডটা আছে সেই ইনটেক লেখার ওই দিকটাতে আমি এক্সপান্ডারটাকে আমি দেবো। তার ঠিক লেফট সাইডে এখানে থাকবে সেকেন্ড কম্প্রেশন লিঙ্ক, তার ঠিক ডান দিকে থাকবে টপ কম্প্রেশন লিঙ্ক। অর্থাৎ দেখতে পাচ্ছ এখানে অয়েল রিং এক্সপান্ডার, বাঁ দিকে চলে আসবে সেকেন্ড, টপ 1 টপ 2 মানে T2 থাকবে,
আর এদিকে T1। তাহলে দুটো কম্প্রেশন রিং, এই রিং অয়েল রিং এক্সপান্ডার এদিকে চলে গেল। ঠিক যেদিকে T1 থাকছে তার উল্টো দিকে অয়েল রিং একটা লাগাবো, আর যেদিকে T2 থাকছে সেদিকে তার উল্টো দিকে আরেকটা অয়েল রিং লাগিয়ে দেবো। দেখতে পাচ্ছ এখানে সবগুলো খুলে রাখা আছে, দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার এক্সপান্ডার বা স্পেসার, স্পেসার বলে থাকি এটাকে, এক্সপান্ডার বা স্পেসার এখানে লাগাচ্ছি। এইদিকে থাকছে কম্প্রেশন রিং 2 বা T2, যেটা থাকছে টপ 2, এটা হচ্ছে কম্প্রেশন রিং 1 বা T1 এদিকে লাগাচ্ছি। তার ঠিক উল্টো দিকে থাকছে অয়েল রিং, যে দুটো থাকছে দুটো আইডেন্টিক্যাল অয়েল রিং। হ্যাঁ, সেটা হচ্ছে একটাকে বলছি টপ গ্যাপ, একটাকে বটম গ্যাপ, কিন্তু আমি তোমাদেরকে বলছি এখানে টপ বা বটমের কোনো ব্যাপার নেই, দুটোকেই কিন্তু আইডেন্টিক্যাল পার্ট, তুমি দুদিকেই এটা লাগিয়ে দেবে। এখানে টপে তুমি এইভাবে দিতে পারো, বাট এটার কিন্তু কোনো রকম ব্যাপার নেই যে টপে এটা দিতে হবে বটম দিতে হবে, এই দুটো কিন্তু ফ্লেক্সিবল। এই দুটো নিয়ে শুধু অয়েল রিং এর পজিশন দুটো যেন এই দিক বরাবর থাকে, আর কোনো কিছু দেখার দরকার নেই। এটা একদম সিম্পলি এইভাবে মাথায় নিয়ে রাখো। এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে আমি পিস্টনটাকে রেখেছি। এখানে যেটা দেখছো এখানে আমার পিস্টনটা হচ্ছে বেসিক্যালি, এটা হচ্ছে অরিজিনাল আমার পিস্টনটা। তাহলে আমি এই যে ছকটা আমার কাগজে আছে সেই ছক অনুযায়ী পিস্টনের উপর দেখো আমি মার্কিং করেছি, এদিকটা ইনটেক দেখতে পাচ্ছ আইএন ইন, এদিকে এক্সট এক্স। এবারে আমি কি হচ্ছে এখানে মার্কিং করাই আছে আইএন, আমি তবু এখানে লিখে রেখেছি আইএন। এটা একটু উল্টো দিক থেকে ছবিটা তুমি দেখছো, দেখতে পাচ্ছ এখানে T1, এদিকে T2, এদিকে হচ্ছে এক্সপেন্ডার স্পেসারটা এখানে রেখে গেল, এদিকে অয়েল রিং 2, এদিকে অয়েল রিং 1, দুটোই অয়েল রিং দিকে লাগিয়ে দিলেই এটা কাজটা কমপ্লিট হবে। তাহলে এই মার্কিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে কোনো পিস্টনের পিস্টন রিং করানোর আগে আমি যে পদ্ধতিতে পিস্টন রিংটা লাগাবো সেই পদ্ধতি অনুযায়ী আমাকে পিস্টনের উপরে একটা পার্মানেন্ট মার্কার দিয়ে মার্কিং করে নিতে হবে। এই মার্কিংটা যদি আমি না করি তাহলে কিন্তু আমি কোনোভাবেই পিস্টন রিংটাকে সঠিক ওরিয়েন্টেশনে পিস্টনের উপরে বসাতে পারবো না। এই ওরিয়েন্টেশনটা যদি আমাকে ম্যানুফ্যাকচারার বলে দিয়ে থাকে তাহলে আমি ম্যানুফ্যাকচারের যে মানে গ্রাফ থাকবে বা ওর যে ওরিয়েন্টেশন থাকবে সেই অনুযায়ী আমি ওটাকে লাগাবো। আর যদি আমার কোনো কিছু বলে দেওয়া না থাকে তাহলে পিস্টনের উপরে যে মার্কিং থাকবে, যদি আমার ইনটেক এক্সজস্ট মার্কিং করা থাকে তাহলে এই পদ্ধতিতে লাগানোর চেষ্টা করব। আর যদি আমার শুধু সিম্পলি এদিকে একটা তীর চিহ্ন দেওয়া থাকে তাহলে আমি এই ডাইমেনশন অনুযায়ী ওইটাকে লাগাবো। বারবার বলছি এই দুটো জিনিস খুব ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে রাখো। আমার তাহলে রিং কটা থাকছে না, কম্প্রেশন রিং থাকছে, অয়েল কন্ট্রোল রিং থাকছে। কম্প্রেশন রিং যদি দুটো থাকে তাহলে একটা টপ 1 টপ 2 থাকবে, আর অয়েল কন্ট্রোল রিং হলে তার যদি 3 পিসেস থাকে তাহলে আমার দুটো অয়েল রিং থাকবে, একটা হচ্ছে মাঝখানে এক্সপান্ডার বা একটা স্পেসার থাকবে। তাহলে আমি বুঝতে পারছো কি বলতে চাইলাম। আমি এবারে এখানে যেটা রিং গুলো নিয়েছিলাম সেই রিং গুলোকে এবারে এই যে ওরিয়েন্টেশন অনুযায়ী এর মধ্যে ওটাকে প্লেসড করে দিলাম। দেখো আমি এখানে পরিয়ে দিয়েছি সব রিং গুলো। তাহলে আমার আর রিং পড়ে নেই, কিন্তু কাগজটা আমার আছে, যে কাগজটাতে আমাকে দেখিয়েছি কিভাবে আমাকে এটা করতে হবে। এটা হতে পারে আমার যে ম্যানুফ্যাকচারার, সেই ম্যানুফ্যাকচারার আমাকে এটা দিতে পারে, বা যদি ম্যানুফ্যাকচারার না দেয় তাহলে আমাকে নিজে থেকে এই জিনিসটা নিতে হবে। তাহলে আমি আশা করি তোমাদেরকে ব্যাপারটা বোঝাতে পেরেছি। আমি এবারে তোমাদেরকে যেটা চলে যাব সেটা হলো যে ওই সিলিং এর যে ব্যাপারটা সেটা একটু আমরা দেখে নেবো যে কিভাবে আমরা এটাকে সিল করব। দেখতে পাচ্ছ এখানে পিস্টন রিং, এখানে সিলিংটা কিভাবে হয় আমি তোমাদেরকে একটু দেখাবো। দেখো এখানে কিভাবে সিলিংটা হচ্ছে। পিস্টনের রিং গুলো এখানে পরানো আছে। এখানে যে অয়েল রিংটা দেখতে পাচ্ছ এই অয়েল রিংটা কিন্তু একটা স্লটেড অয়েল রিং আছে। অর্থাৎ আমরা এর আগের দিন যে টাটার যে ইঞ্জিনটা আমরা দেখছিলাম সেই ইঞ্জিনে যেরকম রিংটা থাকে সেই রকম রিং এখানে লাগানো আছে। দুটো উপরে কম্প্রেশন রিং আছে, টপ 1 টপ 2, এবং তার নিচে দেওয়া আছে দেখো এই স্লটেড টাইপের একটা আমার অয়েল রিং দেওয়া আছে। পিস্টনটার মধ্যে আমি রিং গুলো পরিয়ে নিয়েছি। পিস্টনের উপর রিং পরানোর জন্য আমি বলেছি দুটো পদ্ধতি যে আছে, তুমি হাত দিয়েও পরাতে পারো বা পিস্টন রিং এক্সপান্ডার, ছোট হলে হাত দিয়ে আমরা পরিয়ে নেবো, বড় হলে আমাকে পিস্টন রিং এক্সপান্ডারের সাহায্য নিতে হবে। কিন্তু যখন আমরা সিলিন্ডারের মধ্যে ওটাকে প্লেস করবো তখন হচ্ছে পিস্টন রিং কম্প্রেসার দিয়ে আমাকে ওটা পিস্টনের মধ্যে প্লেস করতে হবে। তাহলে ওরিয়েন্টেশনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি না, একটা হচ্ছে কম্প্রেশন রিং, যে কম্প্রেশন রিংটা কি করছে না পিস্টন এবং সিলিন্ডার এই দুটোর মাঝখানে একটা সিলিং করছে। বেসিক্যালি এটা কম্প্রেশন সিলিং করছে। আমি যখন নতুন নেব তখন আমি ওইভাবে প্যাকেট থেকে খুলে আমি পিস্টনের মধ্যে এটাকে পরাবো। আমি দেখো কিভাবে হাত দিয়ে পরাচ্ছি, ওর ওরিয়েন্টেশন অনুযায়ী আমি এটাকে সেট করে নিয়ে হাত দিয়ে, এরা খুবই প্রফেশনাল। এবার দেখতে পাচ্ছি এখানে পিস্টন রিং কম্প্রেসর দিয়ে চেপে দিচ্ছি। এবার আস্তে আস্তে আমি এটাকে সিলিন্ডারের মধ্যে ঢুকিয়ে নেব। তাহলে আমার এখানে যে পিস্টন যে রিংটা আছে সেই রিং গুলোকে আমাকে পরানোটা হবে আগে, ওরিয়েন্টেশন ওয়াইজ পরাতে হবে। পরানোর পর তারপরে আমাকে কি করতে হবে না ওটাকে সিলিন্ডারের মধ্যে পেস্ট করতে হবে। কম্প্রেশন রিং
আর অয়েল রিং, এই দুটো টাইপ হচ্ছে আমাদের রিং থাকছে। এবং এরা কিভাবে দেখো, এখানে অয়েল কম্প্রেসিং এর কাজটা হচ্ছে কম্প্রেশনটাকে প্রপারলি করা, কোনো রকম লিকেজ না হওয়া, এবং তার সাথে সাথে যখন আমার পাওয়ার স্ট্রোক হবে তখন পাওয়ার স্ট্রোক সাথে গ্যাসটাতে ব্লো বাই হয়ে নিচে না ক্র্যাঙ্কেসে না বেরিয়ে চলে আসে, যাতে পুরো ফোর্সটা আমরা পিস্টনের উপরে দিতে পারি, সেটার জন্য এটাকে প্রিভেন্ট করছে। আর এই যে ক্র্যাঙ্কেসের মধ্যে যে লুব্রিকেটিং অয়েলটা যখন আমার উপর দিকে যাচ্ছে, সেই লুব্রিকেটিং অয়েলটা যাতে সিলিন্ডার ওয়ালে ঠিক মতন করে, এই যে দেখতে পাচ্ছি এই যে অয়েল রিং এর এই যে গ্যাপ দিয়ে পিস্টন এখানটা যাতে আমরা প্লেস করতে পারি, এবং ওটাকে আবার স্ক্র্যাপ করে নিচে নামে, অর্থাৎ শুধু সিলিন্ডার ওয়ালটাই আমার কেবলমাত্র লুব্রিকেশন হবে, কখনোই সিলিন্ডার হেডে আমার ওই অয়েলটা যাবে না, যেখানে কিন্তু ওই কম্বাসন চেম্বারে যাবে না, যেখানে গেলে লুব্রিকেটিং অয়েলটা জ্বলে যেতে পারে। এই জিনিসটা আমাদেরকে এই যে বরাবর এই যে সিলিং করছে, এটাকে একটু ভালো করে দেখতে হবে বা বুঝতে হবে। এখানে আমি একটা জিনিস বলে রাখি, আমাদের যে পিস্টন রিংটা থাকছে, সেই পিস্টন রিংটা কাস্ট আয়রনে তৈরি হয়, এবং তার উপরে আমরা একটা ওকে কোটিং করে থাকি, যেটা হচ্ছে ক্রোমিয়ামের কোটিং থাকে। বেসিক্যালি পিস্টন রিং একটা ব্রিটিল মেটেরিয়াল। দেখতে পাচ্ছি এখানে লাগানোর সময় ওরিয়েন্টেশনটা চেক করে নিয়ে তারপরে পিস্টন গুলোকে ওখানে প্লেস করছি। দেখো এখানে পিস্টন রিং লাগানোর পর আমরা সিলিন্ডার, একটা 6 সিলিন্ডার ইঞ্জিন, ওরিয়েন্টেশন গুলো চেক করছি। এই জায়গাটা খুব ভালো করে একটু ফলো করতে হবে, বি কেয়ারফুল। আমি আবার বলছি, এই জায়গাতে কি করছে দেখো, যখন আমার পিস্টনটা আমার সাকশন স্ট্রোকে টপ ডেড সেন্টার থেকে বটম ডেড সেন্টারে নামছে, তখন এই সিলিন্ডার ওয়ালে যে অয়েলটা আছে, অয়েলটাকে এখানে স্ক্র্যাপ করে ও নিচে নিয়ে চলে আসছে। আবার ঠিক যখন কম্প্রেশন স্ট্রোকে উঠবে, তখন দেখবে যে ওইটাকে আবার সিল করেছি, পাওয়ার স্ট্রোকে আবার সেটাকে কিন্তু আমরা এখানে আবার সিলিং করছি। মানে অর্থাৎ কিভাবে এটাকে পিস্টনটা যখনই মুভমেন্ট করছে, তার সাথে সাথে রিংটাও কিন্তু সিলিন্ডার ওয়ালের মধ্যে একটা, দেখো এখানে হচ্ছে কম্প্রেশন স্ট্রোক, ও কম্প্রেস করে নিয়েছে ব্লু কালার। এবার পাওয়ার স্ট্রোকে দেখো নিচে নামছে, দেখো দেখো উপর থেকে কোনো রকম এই যে অরেঞ্জ কালারে যেটা ব্লাস্টিংটা, এটা কিন্তু কোনোভাবে নিচে ব্লো বাই হচ্ছে না। এই জিনিসটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি আরেকবার এই অংশটুকু দেখতে বলবো। দেখো যখন উপর থেকে নিচে নামছে, তখন কি হচ্ছে দেখো, স্ক্র্যাপ করে অয়েলটাকে নিচে নামাচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট কাজ সাকশনের সময়। এবারে যখন কম্প্রেশন হবে, দেখো কম্প্রেশনের সময় দেখতে পাচ্ছি এখানে ব্লু কালারের কোন রকম কম্প্রেশন নিচে কিন্তু লিকেজ হচ্ছে না, পুরো ফুল কম্প্রেস করে রাখছে। কে করছে না, ওই পিস্টন রিংটাই করছে। আবার পাওয়ার স্ট্রোকে দেখো কি হচ্ছে না, কোনো রকম ভাবে কোনো ব্লো বাই হচ্ছে না। দিস ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং, কিভাবে পিস্টন রিংটা একবার এক্সপান্ড হচ্ছে, একবার কম্প্রেস করছে, এইভাবে সিলিন্ডার ওয়ালের সাথে একটা সম্পর্ক রেখে পুরো জিনিসটাকে ও কম্প্রেশন এবং পাওয়ার স্ট্রোকের মধ্যে যে পাওয়ার কোনোভাবে যাতে কোনো গ্যাস ব্লো বাই না হতে পারে, সেটা ওর মধ্যে ও দেখে রাখছে। এবারে অয়েল রিং যেটা দেখছো, এটা স্লটেড অয়েল রিং, দুটো পিস থাকছে। কিভাবে আমরা এটাকে প্লেস করে থাকি এই ব্যাপারে আমি তোমাদের একটা ওরিয়েন্টেশন দেখিয়ে দিয়েছিলাম, কিন্তু আজকে আমি আরো ডিটেলে এটাকে দেখাতে চাইছি। আমি ওই জায়গাটায় যাচ্ছি। দেখা যাক, এখানে দেখতে পাচ্ছ এখানে আমি এখানে একটা নতুন পিস্টন রিং লাগাবো। এটা হচ্ছে একটা হিরো হন্ডা মোটরসাইকেলের আমি পিস্টন নিয়েছি। এই পিস্টনটা তাকে পিস্টন রিং গুলো আমি এখান থেকে খুলে দেখে নিই কি কি জিনিস আছে। প্যাকেটটা আমি খুলছি, নতুন পিস্টন রিং লাগাবো, কিন্তু তার আগে পিস্টনের আমি ওরিয়েন্টেশন করে নিয়েছি। দেখতে পাচ্ছ এখানে আমি যখন প্যাকেটটা খুলছি, তখন এটা একটা সেট হিসাবে পাওয়া যায়, যার মধ্যে কি থাকছে না টোটাল 5টা, দুটো দেখো কম্প্রেশন রিং আছে, দুটো টপ 1 টপ 2 দুটো লেখা থাকবে। আমি তোমাদের একটু পরে ক্যামেরাটার সামনে নিয়ে দেখিয়ে দেবো টপ 1 টপ 2। আর এখানে দেখতে পাচ্ছ 3টে আছে, যেটাকে বলছি অয়েল রিং। এটা হচ্ছে 3 পিসেস আছে, দুটো আইডেন্টিক্যাল ওপর থেকে অয়েল রিং, আর মাঝখানে কি আছে না এক্সপান্ডারটা লাগানো আছে। তাহলে এটা একটু আমাদের ভালো করে প্যাকেটটা খুললেই এই জিনিসটা পাবো, এটা দেখে নিতে হবে। এটা হচ্ছে আমাদের এক্সপান্ডার বা স্পেসার। এটাকে কিভাবে লাগাবো সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। T1 T2, আমি একটু ক্যামেরাটা সামনে নিয়ে আসছি, তোমরা দেখতে পাবে যে T1 T2 দুটো লেখা আছে। দেখো, এবং দুটো কালার আলাদা। দেখো টপ 1 টপ 2, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, টপ 1 যেটা আছে সেটা সাধারণত একটু ব্রাইট কালারের হয়, হোয়াইট হতে পারে। আর টপ 2 যেটা থাকে সেটা কিন্তু একটু ডিপ কালারের হয়, বা এটা বেসিক্যালি একটুখানি ডিফারেন্ট থাকে টপ 1 টপ 2 থেকেও। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা, টপ 1 টপ 2 যেদিকে লেখা থাকবে সেই সাইডটাই উপর দিকে থাকবে। প্রথমে টপ 1 মানে উপরের একদম যে রিংটা থাকবে সেটা টপ 1 হবে, তারপরেরটা হচ্ছে টপ 2 হবে। সুতরাং এটাকে একটু তোমাদেরকে মাথায় রাখতে হবে। এই জায়গাতে আমি তোমাদেরকে দেখাচ্ছি টপ 1 টপ 2, তোমরা দেখে নিলে। এবারে কোথায় কোনটা বসবে, উপরেটা টপ 1, তার নিচে টপ 2, তারপর হচ্ছে অয়েল রিং। তাহলে এই জিনিসটা চলে এলো। এবারে অয়েল রিং যেটা আছে, অয়েল রিং এর এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, দেখে রাখো। আমি যখন এটাকে লাগাবো তখন কিন্তু এম শেপ, এই যে সামনাসামনি যে আসছে এটা কিন্তু এম শেপ হিসেবে থাকবে। এই যে লাগিয়ে দেবো,
এবারে এই জায়গাটা দেখো এম, কখন এটা ডব্লিউ হবে না, এই যে মোজকে দেখতে পাচ্ছ যখন দুটো দিচ্ছি এই দুটোর মাঝখানে একটা এম এর মতো থাকবে, এই জায়গাটা এম শেপ, কখনোই উল্টো দিক করে আমি লাগাবো না। বি কেয়ারফুল, এটা কখনোই উল্টো থাকবে না। অর্থাৎ আমি যদি তোমাদেরকে উল্টো দিকে দেখাই, আমি ঘুরিয়ে দেখাচ্ছি, এটাকে যদি উল্টো, এই যে দেখতে পাচ্ছ এটা এম শেপ, এটার উপরেও যাবে না, এম ভাবে থাকবে, বা কখনোই তুমি ওটাকে উল্টো দিকে ডাব্লিউ শেপে থাকবে না। অর্থাৎ এই যে এম, এই ডাব্লিউ কখনো হবে না। ঠিক আছে, তাহলে আমাকে ওটা এম শেপে রাখতে হবে। ক্লিয়ার? এবারে এই যে দুটো স্পেসার আছে, স্পেসারের উপরে যে দুটো রিং, এই রিং দুটো এইভাবে উপর লাগানো থাকবে। আমি এই দুটোকে লাগিয়ে ইঞ্জিনের উপর ওটাকে প্লেস করব। তাহলে এবারে আমি কিভাবে লাগাচ্ছি দেখো, আমার ওরিয়েন্টেশন যেভাবে করা থাকবে এরকম ওরিয়েন্টেশন আমি করে নিয়েছি। দেখো এখানে ইন করা আছে, আর এখানে তাহলে উল্টো দিকটা এক্সজস্ট থাকবে। তাহলে এখানে দেখতে পাচ্ছ এখানে কম্প্রেশন রিং 1, তার উল্টো দিকে অয়েল রিং লাগাবো, এখানে কম্প্রেশন রিং 2, তার এদিকে অয়েল রিং এর বাকিটা লাগাবো। তাহলে আমি প্রথমে টপ 1 টপ 2 যে ওরিয়েন্টেশন আছে সেই অনুযায়ী এটাকে আমি এখানে প্লেস করব। টপ 2 আর টপ 1 দুটোকে দেখতে পাচ্ছ আমরা কিভাবে এটাকে প্লেস করছি দেখে নিচ্ছি, তোমাদেরকে আবার দেখাচ্ছি। এটা প্রথমে এক্সপান্ডারটা, সবার প্রথম একদম নিচে আমি এক্সপান্ডারটাকে লাগাচ্ছি। এক্সপান্ডার এবং আমার টপ 1 যেটা থাকবে সেটা ওখানে আমি লাগাবো একই জায়গাতে। তাহলে এক্সপান্ডারের পজিশন করে নিলাম। এক্সপান্ডারের পজিশন করার পর অয়েল রিং যেটু থাকবে, দুটো রিং দেখো দুদিকে দুটো আছে, এদিকে একটা অয়েল রিং এর নিচের অংশ প্রথমে এখানে ইনসার্ট করছি। এবারে হাতে এইভাবে ঘুরিয়ে হাত দিয়ে এটা হবে, এখানে অয়েল রিং এক্সপান্ডার আমার ইউজ করার দরকার নেই। এটাকে হালকা করে, বেশি চাপ দিলে কিন্তু এটা ভেঙে যেতে পারে, কারণ ব্রিটল মেটেরিয়াল এটা, কাস্ট আয়রন, ওখানে প্লেস করে দিলাম। যদি ওরিয়েন্টেশন ঘুরে গিয়ে থাকে তাহলে আমি একটুখানি আবার সাইডে হাতে করে সরিয়ে নিতে পারবো, এটা আমার কাছে অপশন আছে। তাহলে এখানে একটা অয়েলিং লাগালাম। নেক্সট হচ্ছে আবার একটা অয়েলিং আমি আবার এখানে লাগাবো। ওরিয়েন্টেশনটা আমি একটু ঘুরিয়ে নিচ্ছি। ঠিক আছে, নেক্সট হচ্ছে টু জায়গাতে আসছি। এবারে এই কম্প্রেশন রিংটা লাগাবো, দেখতে পাচ্ছ এখানে পরের রিংটা লাগালাম। এবারে কম্প্রেশন রিং 2 তে আসছি, আমি আরো ডিটেল এটা আমি দেখানোর চেষ্টা করব, কিন্তু আমার কাছে আজকে এই মুহূর্তে ক্লাসটা অফ হয়ে যাবে। আমি আবার তোমাদেরকে পরের ক্লাসের জন্য আবার লিংক দিচ্ছি, ওই সেম লিংকে তোমরা ঢোকো, তাহলে আমি এই জিনিসটাকে আরো একটু ভালো করে তোমাদেরকে ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, আমি আবার এটা কাটবো, এটা অফ হয়ে গেলে আমি আবার কেটে দিচ্ছি, কেটে তোমরা কিন্তু আবার এটাতে ঢোকো লিংকে। আপাতত যতটা হচ্ছে তোমরা একটু দেখে নাও। দেখতে পাচ্ছ এবার আমি ওখানে কি লাগাবো না, আমি টপ 2টা আগে ইনসার্ট করব, তারপর টপ 1টা লাগাবো। টপ 2টা কিভাবে ইনসার্ট করছে একবার দেখে নাও। ওই একই পদ্ধতি, টপ 2 জায়গাটা উপর দিকে থাকবে। এবারে ওই যে ওরিয়েন্টেশন করা আছে, ওরিয়েন্টেশন টপ 2 ওই জায়গায় আছে, 2 লেখা আছে, ওই জায়গায় এখানে এটাকে প্লেস করব।